কুসুমকে জড়িয়ে ধরে সারপ্রাইজ দিল আয়ুষ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে একটা কথা বারবার করেই ভাবতে থাকে আয়ুষ, কিভাবে কুসুমের জন্য সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়, কারণ কুসুমকে ভালোবাসার কথা বলতেই হবে। এর মাঝখানেই ঈশান কুসুমকে বলে দেয়, জাদুকর আজকে কিন্তু তোমাকে যেতেই হবে আমার ওই প্রজেক্টে, তুমি যদি না যাও তাহলে কিছুই হবে না। কুসুম তখন বলে, আমাকে কেন টানাটানি করছেন ঈশান স্যার, বাড়িতে অনেক কাজ আছে, আর আমি এই কাজ ছেড়ে গেলে খুব ভালো কিছু হয় না, হলে কিন্তু আবার আমাকে ছোট ম্যাডাম কথা শোনাবে, অনেকগুলো কাজ রয়েছে, যেতেও তো সময় লাগবে। তখনই ঈশান বলে, আমি কিছু জানি না, তোমাকে যেতেই হবে, এবার তুমি ঠিক করে নাও তুমি কি করবে। এরপরেই কুসুম বলে, ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তখন যেতে তো হবেই। এরপর ঈশান ভাবে, একবার তুমি আজকে যাও জাদুকর, তারপর দেখবে চোখের সামনে সব কিছু কেমনভাবে বদলে যায়। উফ, আমি তো ভাবতেই পারছি না। এরপরে ঈশান ঘর থেকে বেরিয়ে যেতেই কুসুমকে চেপে ধরেছে মীনাক্ষী আর বলে, শোনো কুসুম, তোমার না কোথাও যাওয়া হবে না, আজকে আমি উপোস রেখেছিলাম, এরপরে আমার খাওয়া দাওয়া শুরু হবে, তুমি আমার জন্য ডাল করবে, ভাজা করবে, নিরামিষের 3 রকমের তরকারি করবে, চাটনি পাঁপড় সব কিছু, আর তারপরে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটু লুচি তরকারি করবে, আর রাত্রেবেলার জন্য সাবু মাখবে, সাবুটা কিন্তু এখনই ভিজিয়ে রেখে দেবে। আর এইসব শোনার পরেই কুসুম বুঝতে পারে তার যাওয়াটা এত সহজে হবে না। কুসুম তখন বলে, ছোট ম্যাডাম যদি একটু কম রান্না করি তাহলে কি আপনার খুব অসুবিধা হবে? মীনাক্ষী বলে, অবশ্যই, তুমি বাড়ির কাজের মেয়ে, তোমাকে যা যা বলবো তুমি শুধু সেটুকুই করবে, নিজের কোনো সিদ্ধান্ত আমাকে জানাতে আসবে না, বুঝতে পেরেছো? নাও ঝটপট রান্নাগুলো করে ফেলো। এরপরে ঈশান আয়ুষকে বলে, ভাইরা তুই একদম চিন্তা করিস না, আমি কুসুমকে বলে দিয়েছি, কুসুম ঠিক সময়ে পৌঁছে যাবে। এখন তো আমার ভাইদা রীতিমতো রিহার্সাল করবে, নে ভাইদা একটা ডেমো দেখা দেখি কেমনভাবে তুই কুসুমকে প্রপোজ করবি। তখনই আয়ুষ বলেন, না না, ওসব ডেমো ফেমো আমি দেখাতে পারবো না, আর যখন সময় আসবে তখন আমি ঠিক করে দেব, তুই এত ভাবিস না, আজকে আমি মনের মধ্যে একদম সাহস নিয়ে চলছি যাতে আর কোনো অসুবিধা না হয়। ঈশান বলে, বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, তবে আমি জানি আমার ভাইদা ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করবেই করবে। এরপরেই আয়ুষ সমস্ত ব্যবস্থা পাকা করে নিয়েছে, আর অন্যদিকে কুসুম রান্না বান্না করতে থাকে। তখনই ঈশান বলে, এ কি এত রান্না করছো তুমি, কি ব্যাপার, তোমাকে যে বললাম বেরোতে হবে? কুসুম বলে, আসলে ছোট মেম সাহেব আমার জন্য আর কি বলবো, এত কিছু রান্না বলে গেছে, তাহলে করতে তো হবেই, না হলে তো জানেনি উনি ঠিক কেমনভাবে চিৎকার চেঁচামেচি করবেন। ঈশান মনে মনে ভাবে, এই কাকিমণিটা না সব কিছুতে একেবারে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এইভাবে চলতে পারে না, ভাইদা এত ব্যবস্থা করেছে, কি করে আমি এখন জাদুকরকে এখান থেকে বার করি সেটাই তো বুঝে উঠতে পারছি না। এরপরে ঈশান বলে, শোনো জাদুকর, তোমাকে কিন্তু যেতেই হবে, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু তোমাকে না নিয়ে কোথাও যাব না। এরপরে কুসুম তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শেষ করতে থাকে। অন্যদিকে অনুশ্রীর সাথে কথা বলে ঈশান আর বলে, খুব সমস্যার মধ্যে পড়ে গেছে অনুশ্রী, এই কাকিমণি একটার পর একটা দায়িত্ব কুসুমকে দিয়ে গেছে, এবার কি করে আমি কুসুমকে ভাইদার কাছে পাঠাই বলো তো, কি সমস্যার মধ্যে পড়লাম। তখনই অনুশ্রী বলে, কাকিমণি তো এইরকমই করে, কেন জানি না কুসুমের সাথে যেন একটা শত্রুতা মনের মধ্যে পুষে রেখেছে, আর যার জন্য এই সমস্ত ঝামেলাগুলো হচ্ছে। এরপর মীনাক্ষীকে টাইট দেবে বলে ঠিক করেছিল ঈশান, কিন্তু অনুশ্রী বলে, এখন এসব করতে গেলে আরো হিতের বিপরীত হবে, দেরি হয়ে যাবে, তার থেকে এসব থাক, বরং অন্য কোনো উপায়ে আমাদেরকে কুসুমকে বার করতে হবে। এর মাঝখানেই বাগানে হাঁটাহাঁটি করছিল রাজবাবু। তখন ঈশান গিয়ে বলে, বাবা বলছি কুসুমকে আজকে আমাদেরকে একটা জায়গায় পাঠাতে হবে, তাই তোমাকে একটা সাহায্য করতে হবে, তুমি কি আমাদেরকে সাহায্যটা করবে? এরপর রাজবাবু বুঝতে পেরে গেছিল কোন সাহায্যটা দরকার আর কুসুমকেই বা কোথায় পাঠাবে, কিন্তু তেমন কিছু সে বলেনি। আর রাজবাবু বলে, ঠিক আছে, আমি দেখছি কিভাবে কি করা যায়। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির পা টিপতে শুরু করে কুসুম, আর তখন রাজবাবু বলে, কুসুম বলছি আমার ব্যাগটা কোথায় রয়েছে একবার দেখো তো, আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। কুসুম বলে, আচ্ছা আমি দেখছি বড় সাহেব কোথায় রয়েছে। এর মাঝখানে কুসুম খুঁজতে চলে যায়, আর তখনই ঈশান বলে, এই তো কুসুমকে বার করা গেছে। অনুশ্রী বলে, চলো কুসুম, তোমাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিই, তোমাকে তো সাজাতে হবে, না হলে তুমি যাবে কি করে বলো তো। এরপরে কুসুম বলে,
আমি কি করব নিজেই বুঝতে পারছি না। যা হচ্ছে ঠিক হচ্ছে তো আদৌ? এর মধ্যে মীনাক্ষী ডাকাডাকি করে খাবার খাওয়ার সময় হয়ে গেছে। কুসুম গিয়ে সমস্ত খাবার খুব সুন্দর করে বেড়ে পরিবেশন করে দেয়, কিন্তু মীনাক্ষী সেই খাবার মুখেই রোচে না, আর বলে, ইস, এটা খাবার হয়েছে, এই খাবারগুলো খেতে একদম ভালো না। কুসুম বলে, আমি যাই রান্না করি না কেন আপনার কোনোটাই ভালো লাগবে না, কারণ আপনি তো আমাকেই পছন্দ করেন না, আর আমার হাতের রান্না পছন্দ করবেন? এটা কি হয় কখনো? মীনাক্ষী বুঝতে পারে কুসুম একদম ঠিক কথাটাই বলে দিয়েছে। অনুশ্রী বলে, চলো কুসুম। এরপর কুসুমকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে। কুসুম নিজেকেই নিজে দেখে অবাক হয়ে যায় যে এত সুন্দর লাগছে। এরপরে ঈশান ভাবে, জাদুকরকে আজকে দেখে ভাইদা চোখ সরাতে পারবে না। এরপর ঈশান এটাও ভাবে, জাদুকরের মতোই একটা মেয়ে আমাদের পরিবারে দরকার ছিল, যে আমাদের পরিবারটাকে ভালোবাসবে, আগলে রাখবে, আর আমার ভাইদাকে একদম ভালোবাসবে আর অনেকটা আগলে রাখবে। ঠিক সেরকম মেয়ে ভাইদার বউ হতে চলেছে। থেকে ভালো আর কি হতে পারে, এমনটাই ভাবছিল ঈশান। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। কি করে সবটা সামাল দেবে, কি করে আয়ুষের জন্য মেয়ে খুঁজে বার করবে। রাজবাবু বলে, তুমি এসব নিয়ে ভেবো না, বিয়ের ঠিক সময় হবে দেখুকানে, পাত্রী হাজির হয়ে যাবে এমনিতেই। এর মাঝখানে কুসুমকে তো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর গাড়িতে তুলে দেয়, আর কুসুম পৌঁছে যায় সেই জায়গাটাতে যেখানে আয়ুষ সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এরপর কুসুম আসতেই কুসুমের চোখে কাপড় বেঁধে দেয় আয়ুষ, আর নিজেদের ভালোবাসার কথা বলতে শুরু করে। বলতে থাকে, কুসুম, আমি তোমাকে খুব ভালোবাসি, সারাটা জীবন আমি তোমাকে আগলে রাখবো, অনেক যত্নে রাখবো, তুমি শুধু আমার হয়ে যাও। এরপরে কুসুম এত এত সারপ্রাইজ দেখে চোখ সরাতে পারে না, ভাবতেই পারে না বাড়ির কাজের মেয়ে হয়ে এত কিছু ভালোবাসা, যত্ন, সব কিছু কুসুমের ভাগ্যে লেখা ছিল। কুসুম যতবার ভাবে ততবারই কুসুমের চোখে জল চলে আসে, কারণ কুসুম খুব ভালো মতন জানে এই রকম তার সাথে হওয়ার কথা ছিল না। আয়ুষ তাকে যা ভালোবাসা দিয়েছে সেটা কুসুমের ভাগ্যে ছিলই না, কুসুম এমনটাই বিশ্বাস করতে থাকে।